সকলকে সুস্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি আমাদের আলোচনায়। আজকের আমরা আলোচনা করব শিক্ষক শিক্ষণ কর্মশালায় যে মনন মূল্যায়ন হয়েছিল সেই মনন মূল্যায়নের বিষয় নিয়ে। বিগত দিনে যারা শিক্ষক শিক্ষিকা মনন মূল্যায়নে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ শিক্ষক শিক্ষণ কর্মশালাতে উপস্থিত হয়েছিলেন, টোটাল হচ্ছে প্রায় 70 জন মতন। এর মধ্যে মনন মূল্যায়নে অংশগ্রহণ করছেন 60 জন। এই 60 জনের মধ্যে আবার তাদের যে কোশ্চেন অ্যান্সার শিট দেওয়া ছিল সেই কোশ্চেন অ্যান্সার শিটে 5 জন নাম লেখেন নেই, সিরিয়ালও নেই, নামও নেই, এরকমের সংখ্যা হচ্ছে 2 জন। আমরা শুরুতেই বলবো যে এই নাম্বারটা গুরুত্বপূর্ণ না হলেও মনন মূল্যায়নের ক্ষেত্রে আমাদের অবমূল্যায়ন করলে হবে না, সেটা মূল্যায়ন করতে হবে। সেই জন্যে নাম্বারটা একটা গুরুত্বপূর্ণ পাঠ। এই পাঠের মধ্যে আমরা আলোচনা করব যে মাত্র 30 মার্কের অ্যান্সার শিট চাওয়া হয়েছিল, অর্থাৎ 15টি প্রশ্ন দেওয়া হয়েছিল। 15টি প্রশ্নে অর্থাৎ একটা প্রশ্নের অ্যান্সার তার নিজের মতো করে লিখলে পারে তাকে দেওয়া হবে 2 নাম্বার। আমরা চেষ্টা করেছি স্যারদের কাছ থেকে যত তথ্য পেয়েছি সেই তথ্য অনুসারে চেষ্টা করেছে যে যারা লিখেছেন, কিছু হলেও লিখেছেন, তাদেরকে অন্তত নাম্বার দেওয়া, 2 নাম্বার দেওয়া। কিন্তু যারা সব কোশ্চেন্সগুলোই অ্যাটেন্ড করেছেন, অর্থাৎ প্রত্যেক 15টা প্রশ্নই যারা লিখেছেন, তাদেরকে একটু মূল্যায়ন করার ক্ষেত্রে একটু গুরুত্বটা কড়া করে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ হচ্ছে তাদের লেখাটা ঠিক আছে কি না, বানান ঠিক আছে কি না, ইত্যাদি বিষয়। আমরা নাম্বারের বেসিসে যেটা আলোচনা করব সেটা এই যে 1 থেকে 10 নাম্বার, মানে কেউ 0 পেয়েছে, এরকম একজন আছে 0 পেয়েছেন, 1 পেয়েছেন, 2 পেয়েছেন, 5 পেয়েছেন, 7 পেয়েছেন, 8 পেয়েছেন, 10 পেয়েছেন, এর সংখ্যা হচ্ছে 16 জন। অর্থাৎ 1 থেকে 10 নাম্বারের মধ্যে আছেন 16 জন। 10 থেকে 20 নাম্বার পেয়েছেন, এদের সংখ্যা হচ্ছে 31 জন। আর 25 অর্থাৎ 20 থেকে 25 নাম্বার পেয়েছেন, এর সংখ্যা হচ্ছে মাত্র 9 জন। 25 থেকে 28 নাম্বার পেয়েছেন, এর সংখ্যা হচ্ছে 2 জন। আর 28 থেকে 30-এর মধ্যে ছিলেন মাত্র 2 জন। এ হচ্ছে নাম্বারের আমাদের ভ্যালুয়েশন। আমাদের প্রথম কোশ্চেন ছিল, অর্থাৎ মনন মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন, সেই কোশ্চেন দেওয়া ছিল সেটা হচ্ছে যে আমার ক্লাসের শিক্ষার্থীর উপরে একটু ভিত্তি করে আলোচনা। 1 নম্বর প্রশ্ন যেটা, আমার ক্লাসের সবচেয়ে দুর্বল আর সবচেয়ে মেধাবী ছাত্র একই পাঠ কতটা আলাদাভাবে বোঝে, আমি কিভাবে দুজনের জন্য আলাদা পাঠ আলোচনা করি। এটাতে অনেকে অনেক রকমভাবে লিখেছেন তাদের মেধা, তাদের মননটা সেদিনের আলোচনায় শুনে, আলোচকদের আলোচনা শোনার পর, মোটিভেশন হওয়ার পর তারা মনে করেছেন সেটাই লিখেছেন। সেই সাথে তারা যেভাবে তাদের শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীকে বোঝান, দুর্বল এবং মেধাবী ছাত্র যেভাবে বোঝান, সেই বোঝানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টা বলেছেন। কেউ বলেছেন যে দুর্বল ছাত্রকে সাহস ও উৎসাহ দিই, আর যারা মেধাবী তাদেরকে অনুকরণ করতে বলি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো আলোচনা করেছেন। এখানে অনেকে অনেকভাবে লিখলেও কেউ লিখেছেন যে আমি পড়ানোর পূর্বে দুর্বল ছাত্রকে কিছুটা জিজ্ঞাসা করি, জানতে চাই সে পড়াশোনা কেমন করছে, তার কি বিষয় আছে, সে এত ভয় ভীতি পাচ্ছে কেন, ইত্যাদি বিষয় নিয়ে বলি, এবং মেধাবী ছাত্রকে পাঠ অনুশীলনের জন্য আরও গুরুত্ব দিই। এটা ঠিকই আছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে শেখার উদ্দেশ্য কী ছিল। সেই শেখার উদ্দেশ্য আজকের পাঠের ছাত্র শুধু শুনলো নাকি করে শিখলো, একটা উদাহরণ দিন। এই উদাহরণ দেওয়ার ক্ষেত্রে অনেকভাবে উদাহরণ দিয়েছেন। কেউ উদাহরণ দিয়েছেন যে করে শেখা সরল অঙ্ক, কেউ বলেছে যে না আমি দোলনাতে করে শেখাই। এরকম অনেকভাবে লিখেছে। তার মধ্যে যাদের যেভাবে মনে হয়েছে তিনি যেভাবে শেখান বা শেখাতে চান সেই ভাষায়। একজন যেমন লিখেছেন আমি করে শিখেছি। তারপর যেমন উদাহরণ, পাতা সংগ্রহ করে তার তার যে শির বিন্যাস, একটা পাতা সংগ্রহ করে সেটাকে আমরা কীভাবে পাতাটার বিন্যাস আছে সেটাকে দেখেছি। কেউ বলেছেন একটা আপেল নিয়ে বা একটা পেয়ারা নিয়ে বা একটা গাছ নিয়ে এসে শেখানোর যে বিষয় সেটা করেছেন, বা কেউ ফুল, কেউ খাবার, এইভাবে শেখানো হয়েছে। এটাও অনেকটাই গুরুত্বপূর্ণ। 3য় প্রশ্ন ছিল যে মূল্যায়ন, অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রী কীভাবে মূল্যায়ন করবেন। সেই মূল্যায়নের ক্ষেত্রে আমি
কি শুধু নম্বর দিই নাকি চেষ্টা অংশগ্রহণও দেখি। গত সপ্তাহে নম্বর ছাড়া কাকে কি ফিডব্যাক দিলাম, একজন শিক্ষক বা শিক্ষিকার কাছে জানতে চাওয়া হয়েছে যে গত সপ্তাহে গত এক সপ্তাহ আগে বা 7 দিন আগে আপনি ছাত্রকে কীভাবে শিখেছেন। এখানে লিখেছেন, তার উত্তরে কেউ লিখেছেন যে নম্বরের পাশে তাকে লিখে দিই তার কোন জায়গায় ভুল হয়েছে। কেউ লিখেছেন যে আমি অন্যকে বসার ঘরটা শুরুতেই জিজ্ঞাসা করি, পরিচিতি শব্দ সম্পর্কে জিজ্ঞাসা করি, এটা যেমন ঠিক আছে। আমরা বলবো যে শ্রেণীকক্ষে যখন আমরা বসবো তখন শ্রেণীকক্ষে অনেক কিছু থাকে। সেই শ্রেণীকক্ষে অনেক কিছু থাকার মধ্যে যেমন চক থাকে, ডাস্টার থাকে, টেবিল থাকে, চেয়ার থাকে, ফ্যান থাকে, লাইট থাকে, ক্যালেন্ডার থাকে, বোর্ড থাকে, ইত্যাদি বিষয় থাকে, ছাত্রছাত্রীদের বই থাকে, ব্যাগ থাকে, এরকম অনেক কিছু থাকে, বেঞ্চ থাকে। ফলে সেই সব নিয়ে আমরা উদাহরণ দিতে পারি বা সেইগুলো আমরা করতে পারি। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন ছিল যে ভাষা এবং সংস্কৃতি। এটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, সকলেই আমি দেখেছি অনেকের প্রশ্ন বা আমার স্যারদের সাথে আলোচনা হচ্ছিলো যে 4 নম্বর প্রশ্ন অনেকে কী হচ্ছে, ভাষা সংস্কৃতির ক্ষেত্রে যারা বাড়িতে বাংলা ছাড়া অন্য ভাষায় কথা বলে, বাংলা ছাড়া অন্য কথা যারা বলে, অর্থাৎ তারা কি স্বাচ্ছন্দ্য উত্তর দেয় মাতৃভাষা আমি কীভাবে ব্যবহার করি। অর্থাৎ শিক্ষককে জানা হয়েছে যে আপনি মাতৃভাষা কীভাবে ব্যবহার করেন, আর সেই ছাত্রছাত্রী বাড়িতে তারা বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা তারা বলে কিনা। এখানে অনেক রকম লিখেছেন। কেউ লিখেছেন মাতৃভাষা তাকে বলতে উৎসাহ দিই, তাকে বলা শেখাই। আবার কেউ লিখেছেন যে মেলার নাম কিছু নাম দিয়েছেন, সেই নাম অনুসারে কাজ বা অন্য কার্ড দিয়ে বোঝায়, এরকম অনেক কিছু বলেছেন। আসলে তাও নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে বলছি। ভাষা সংস্কৃতির ক্ষেত্রে বা ভাষা ব্যবহারের ক্ষেত্রে অনেকে দেখবেন, আমি বলবো যে শহর থেকে গ্রাম অঞ্চলে যারা, তারা বেশিরভাগই তাদের কথ্য ভাষা, অর্থাৎ তার বাড়িতে বা তার পাড়াতে তার গ্রামে এটা কথ্য ভাষা বলে, যেটাকে আঞ্চলিক ভাষা বলতে পারেন। সেই আঞ্চলিক ভাষাতে তারা কথা বলে, যে সেই শব্দগুলো হয়তো আপনি পরিচিত, কিন্তু সেই ক্লাসে আপনি সেটা বলতে পারেন না, শ্রেণীকক্ষে সেটা বলেন না। এই জায়গায় দাঁড়িয়ে শ্রেণীকক্ষের ভাষা তাদের কাছ থেকে যখন শুনেন আপনি, সেটা কিন্তু অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু বাংলা ভাষায় কথা বলছেন, সেই বাংলা ভাষাটা কিন্তু তাদের শব্দ প্রয়োগটা আঞ্চলিক, অর্থাৎ কথ্য ভাষা যেটা বাড়িতে বাবা মায়ের সাথে কথা বলে, ভাই বোনদের সাথে কথা বলে, সেইভাবেই তারা কথা বলে। এই কথাটা কিন্তু তারা ক্লাসে অনেকে বোধগম্য হতে চায় না বা হয় না। অনেকে আটকে ওঠেন যে শব্দটা কোথা থেকে এলো বা কী শব্দ, কী বললি বলতো, এটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কিনা, অপসংস্কৃতি কিনা, এইভাবে ভাবি। এটা কিন্তু ঠিক নয়। তাদের ছাত্রছাত্রীদের এই মেধা মননের ক্ষেত্রে বুঝতে গেলে তার ভাষা যে প্রয়োগ সেটা কথ্য ভাষায় বলছে, সেটা কিন্তু সেই আঞ্চলিক অর্থে, অর্থাৎ সেই এলাকার যে ভাষা, সেই ভাষাটাকে বুঝতে হবে। অনেক স্যার বা ম্যাডাম আছেন যারা বুঝতে চায় না বা বুঝতে পারেন না, তাদের সমস্যা হয় অনেকে বুঝতে পারে। ফলে অন্য ভাষা বলতে ইংরেজি ভাষা নয়, কিন্তু গ্রামের ভাষায়, গ্রামে যারা বাস করে বাংলা ভাষা ছাড়া ইংরেজি ভাষা তাদের বলা সম্ভব হয় না। কেউ হয়তো চেষ্টা করে বলার, বা হিন্দিতে কেউ বলার চেষ্টা করে, বা উর্দুতে বলা কেউ চেষ্টা করে, কিন্তু মূলত তারা কথ্য ভাষায় বা আঞ্চলিক ভাষায় কথা বলে। এটা কিন্তু অনেকেই লেখেননি, কেউ বাদে, কয়েকজন বাদে কেউই কিন্তু লেখেননি। এত সংখ্যার মধ্যে কেউই কিন্তু সেইভাবে লেখেননি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। 5 নম্বর হচ্ছে খেলার মাধ্যমে শেখা। ফাউন্ডেশন স্টেজের জন্য একটা খেলার নাম লিখুন যা দিয়ে আমি অঙ্ক বা ভাষা শেখাই। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কিন্তু অনেকে অনেক রকম লিখেছেন। কেউ লিখেছেন খেলার নাম যেমন খোখো, কেউ আবার লিখেছেন যে 4 নম্বরের প্রশ্ন উত্তর, 4 নম্বর যা লেখা আছে সেটাই নাকি উত্তর হবে। এই যে বিষয়টা, এটা ঠিক নয়, কারণ তিনি সেইভাবে ঠিকভাবে লেখেনি। কেউ আবার লিখেছেন যে খেলার ছলে ছড়ার মাধ্যমে সংস্কার ধারণা করা বা একটা কিছু মানে বোঝানোর বিষয়টা বলছে, এইভাবে কিন্তু নয়। এটা মানে ফাউন্ডেশন বলতে একটা আমাদের অনেকেরই ফাউন্ডেশন বিষয়টা স্পষ্ট নয়, কিন্তু অনেকের কাছে ফাউন্ডেশনটা একটা আলাদা বিষয়। আমরা খেলা দিয়েই সবসময় বুঝে এরকম নয় কিন্তু, বা যেমন অঙ্কনের বিষয় থাকে, আঁকা অনেকের মধ্যে একটা মেধা থাকে, প্রতিভা থাকে, সে অঙ্কনের মধ্যে দিয়ে তাকে শেখানো যেতে পারে। তাকে পরিবেশ সম্পর্কে শেখানো যেতে পারে, বা ঘরের যে শ্রেণীকক্ষ, সেই শ্রেণীকক্ষের মধ্যে দিয়ে দরজা দিয়ে বাইরে যা দেখা যায় সেটা শেখানো যেতে পারে, জানলা দিয়ে যা দেখা যায় সেটা শেখানো যেতে পারে, অথবা শ্রেণীকক্ষে যেগুলো সেগুলো শেখানো যেতে পারে। সবসময় ফাউন্ডেশন বলতে সবসময় যে আমি মানে একটা অঙ্ক করবো এইভাবে নয়,
বোর্ডেও অনেক ছবি এঁকেও বোঝানো যায়, অঙ্কনের মাধ্যমেও এটা বোঝানো যায়, খেলাধুলার মাধ্যমেও বোঝানো যায়, অবশ্যই বোঝানো যায়, বিভিন্ন ক্ষেত্রে বোঝানো যায়। তা আমরা আজকে 1 থেকে 5 নম্বর প্রশ্নের আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব 5 থেকে 10 নম্বর প্রশ্ন। তারপরে করবো আমরা 11 থেকে 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আরও 2 দিন আমরা এই বিষয়টা আলোচনা করব। আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে বা জানতে চান, তাহলে আমরা অবশ্যই যোগাযোগ নাম্বার দিচ্ছি বা আমাদের ইউটিউব চ্যানেলে আপনার মন্তব্য লিখবেন, আমরা সেই জায়গায় আপনাদেরকে সব কিছু জানার চেষ্টা করব। আজকের আলোচনা এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ।